রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চের পর থেকেই সন্দেহভাজন রোগীর সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে, যার অধিকাংশই শিশু। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 6 মাসের পরিকল্পনার কথা জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর মতে আগামী 20 এপ্রিল দেশ জুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কার্যক্রমে ব্যাঘাত, টিকার ঘাটতি এবং জনসচেতনতার অভাব, এই তিনটি কারণ মিলেই বর্তমান সংকটকে আরও জটিল করে তুলেছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো আক্রান্ত শিশুদের একটি বড় অংশ এখনও টিকা নেওয়ার বয়সেই পৌঁছায়নি। পাশাপাশি হাসপাতালগুলোতেও দেখা যাচ্ছে তীব্র চাপ, শয্যার অভাবে মেঝে, করিডোর, এমনকি সিঁড়িতেও শিশুদের চিকিৎসা দিতে হচ্ছে। কুমিল্লার একটি হাসপাতালের চিত্র যেন দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। বিশ্বব্যাপী টিকাদানের হার কমে যাওয়ার প্রভাবও বাংলাদেশে প্রতিফলিত হচ্ছে। অথচ বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলছেন, সময় মতো টিকা নিশ্চিত করা গেলে হাম একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। তাহলে কি এত বড় প্রাদুর্ভাব কি শুধুই ব্যবস্থাপনার ব্যর্থতা, নাকি আমাদের জনস্বাস্থ্য কাঠামোর গভীর কোনো দুর্বলতাও এখানে প্রকাশ পেয়েছে? প্রযুক্তি বাংলাদেশ আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আইইডিএসআর এর সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুশতাক হোসেন। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার লেলিন চৌধুরী আমাদের সঙ্গে সময় এসে যুক্ত থাকার জন্য। আমাদের আরেকজন অতিথি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আজকে আলোচনাটা তাহলে শুরু করি। যেমনটা বলছিলাম, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সরকার 6 মাসের পরিকল্পনা নিয়েছে হাম প্রতিরোধে এবং নতুন টিকাদান কর্মসূচির কথা বলা হয়েছে, যেটা 3রা মের পরিবর্তে এখন 20 এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আপনার মতে এই উদ্যোগগুলো এই মুহূর্তে হামের প্রকোপ নিয়ন্ত্রণে কতটুকু কার্যকর হতে যাচ্ছে, যেহেতু প্রাদুর্ভাব অনেক, যেটা আমরা বলছিলাম, আর বর্তমান পরিস্থিতিতে দ্রুত সংক্রমণ রোধে আসলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বাংলাদেশে তো হামের একটি প্রকোপ ঘটেছে, মহামারী সুলভ প্রকোপ। এটি ঘটার পেছনের কারণগুলো আমরা কম বেশি এখন সবাই জানি। যে সময়ে টিকাদান কর্মসূচি হঠাৎ করে অনেক কমে গেল এবং একই সাথে প্রতি 4 বছর পর পর টিকাদানের যে ক্যাম্পেইন যেটি হতো সেটিও বন্ধ ছিল। ফলে যেখানে বাংলাদেশে হামের টিকার হার 98 থেকে প্রায় 100% উত্তীর্ণ হয়েছিল, সেখান থেকে এটা কমতে কমতে 60% নিচে প্রায় 56% মতো এসে পৌঁছেছিল। ফলে কি দাঁড়ালো? আমরা বলি হামের ক্ষেত্রে যখন 95% জনগোষ্ঠী হামের টিকার আওতায় থাকে, অর্থাৎ টিকা নিয়েছে, তাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা হয়, এতে বাকি যে 5% থাকে তাদের টিকা না দিলেও, যেহেতু লাইন অফ ইনফেকশন অর্থাৎ সংক্রমণের ধারাবাহিকতা থেমে যায়, এ কারণে টিকা কিন্তু প্রয়োজন হয় না। এটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি বা দলবদ্ধ বা সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা। গত 18 মাসের টিকাদানের কর্মসূচির হঠাৎ করে বিশাল অবনতি, প্রায় 40%-এরও বেশি অবনতি, একই সাথে 2020 এবং 2024-এর টিকাদানের ক্যাম্পেইন না চলার কারণে একটি বিশাল সংখ্যক শিশু, প্রায় সব মিলে 24 লাখেরও বেশি শিশু টিকাদানের বাইরে চলে গেল। ফলে সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা হার্ড ইমিউনিটি কমে গেল। এই ফাঁকে কিন্তু আমাদের হামের সংক্রমণ বেড়ে গেল। একটা কথা মনে রাখতে হবে, শুধু আমাদের দেশে যে হামের সংক্রমণ বেড়েছে ব্যাপারটা এমন না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হামের সংক্রমণ বেড়েছে এবং আমেরিকা বা কানাডার মতো দেশেও কিন্তু হামের সংক্রমণ বেড়ে গিয়েছে। তারপরে হামের বিরুদ্ধে জনগণকে রক্ষা করার জন্য কি করতে হবে? 1 নম্বর তো টিকা, এর কোনো বিকল্প নাই। 2 নম্বর হচ্ছে মানুষকে সচেতন হতে হবে। কীরকম? যেমন যদি কারোর শরীরে জ্বরের লক্ষণ, বিশেষ করে শিশুদের শরীরে নাক দিয়ে পানি পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, যদি এরকম কোনো লক্ষণ দেখা যায়, প্রথম দায়িত্ব হবে শিশুটিকে সবার থেকে বিচ্ছিন্ন করা বা আলাদা করে রাখা, যেটাকে আমরা বলি আইসোলেশন। এটি হচ্ছে প্রথম দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে যে ওই শিশুটার ঘরে যারা যাবেন তারা ভালো মতো মাস্ক পরে নেবেন।
অথবা যিনি তার পাশে সারাক্ষণ থাকবেন তাকেও সারাক্ষণ মাস্ক পরতে হবে, কারণ শিশুর হাঁচি কাশির সাথে কিন্তু এটি বাতাসে বেরিয়ে আসে এবং শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের শরীরে ঢুকে যায়। অতএব টিকা আলাদাকরণ। তৃতীয়ত হচ্ছে লক্ষণ অনুযায়ী সঠিক চিকিৎসার বন্দোবস্ত করা, অর্থাৎ কোন শিশুটির শরীরে জটিলতার লক্ষণ বেশি তাকে হাসপাতালে ভর্তি করতে হবে অথবা বিশেষ নজরদারিতে রাখতে হবে, আর যার শরীরে জটিলতার লক্ষণ নাই তাকে আলাদা করে নজরদারিতে রাখতে হবে। এই তিনটে বিষয়। আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দেশে অনেক বছর ছিল না। সম্প্রতি আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের টিকা বিরোধী প্রচারণা বাড়ছে। নানা নামে নানা পরিচয় এই প্রচারণা বাড়ছে। বাড়ার ফলে মানুষের মধ্যে টিকা নিয়ে কিছু সংশয় তৈরি হওয়া শুরু হয়েছে। এটি দূর করতে হবে। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ টিকা বিরোধী কোনো প্রচার করে, তাহলে প্রচারের পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে কি না এটি তার কাছ থেকে জানা দরকার। সে যদি জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে মানুষকে ভুল তথ্য দেওয়ার জন্য, ভুল পথে পরিচালিত করার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। এবং বর্তমানে সরকার যে টিকাদানের কর্মসূচি দেশব্যাপী গ্রহণ করেছে এবং যেসব জায়গায় হামের প্রকোপ বেশি সেসব জায়গায় ইতিমধ্যেই টিকাদান শুরু হয়েছে। এটি শুরু হলেও কিন্তু আমাদের মনে রাখতে হবে, হামের টিকা দেওয়ার পরে শিশুর শরীরে পূর্ণ মাত্রায় প্রতিরোধ ক্ষমতা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে তৈরি হয়। তার মানে অন্তত টিকাটি পাওয়ার পরে 1 মাস এবং দ্বিতীয় টিকা পাওয়ার পরে হচ্ছে তার শরীরে 95 বা 96% বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তার মানে দুটো টিকা দানের জন্য যে সময়, সেই সময়টুকু কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এবং এই অপেক্ষা করার সময় রোগ নির্ণয় দ্রুত, বিচ্ছিন্নকরণ বা আলাদাকরণ বা আইসোলেশন এবং যথাযথ চিকিৎসা এবং জনসাধারণকে হাম সম্পর্কে কোন কোন নীতিমালা মেনে চলতে হবে সেগুলো জানানোর জন্য সমস্ত ধরনের গণমাধ্যম, যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা, সচেতন করা। যদি এই কাজগুলো আমরা করতে পারি, তাহলে নিশ্চয়ই হামের এই মহামারী সুলভ প্রকোপের হ্রাস টেনে ধরতে পারবো আমরা। জি, নিশ্চয়ই। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন আইইডিসিআর এর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুশতাক হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি প্রযুক্তি বাংলাদেশে। আপনার কাছে একই প্রশ্ন নিয়ে রাখতে চাই, যেহেতু হামের প্রকোপ নিয়ে আমরা আলোচনা করছিলাম, ডাক্তার লেলিন চৌধুরীও বলছিলেন, আপনি যেহেতু দীর্ঘদিন জনস্বাস্থ্য খাতে কাজ করেছেন, আপনার কাছে আসলে বর্তমান হামের এই প্রাদুর্ভাব কে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এটিকে আসলে মূলত যে টিকাদানের কর্মসূচির যেই ধারাবাহিকতায় ব্যাঘাতের ফল, নাকি আসলে জনস্বাস্থ্য ব্যবস্থায় আমাদের আরো কোনো গভীর কোনো দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে? কি মনে হয়? আরও কিছু বলা যায়। আপনি যেটা বলছেন সেটা তো আছেই, যে আমাদের প্রত্যক্ষ কারণটা হচ্ছে যে প্রতি বছর টিকা দেওয়া হয়েছে, কিন্তু প্রতি বছর টিকা দেওয়ার পরে কিছু কিছু শিশু টিকার আওতায় বাইরে থাকে। সেটাকে কভার করার জন্যে 2-3 বছর পর পর একটা গণটিকাদান অভিযান চলে, যে একেবারে কখনো 5 বছর, কখনো 10 বছর, যেটা বিশেষজ্ঞরা বলেন, তা সব শিশুকে এই টিকাটা দেওয়া হয়, শিশু বা বালক যে বয়স হোক না কেন। কারণ ধরুন আজকে যে এই বছরে 9 মাস এবং 15 মাস, যে কোনো একটা বছরে এই 2 সময়ে একটা বাচ্চা টিকা পাওয়ার কথা। এখন যে টিকাটা পেলো না, মিস করলো, তার বয়স কিন্তু পরবর্তী বছরে 1 বছর 9 মাস হবে, 15 মাসের বেশি, 21 মাস হয়ে যাবে। তা সেটা টিকা কিন্তু আর পাচ্ছে না। তা কিন্তু এই গণটিকা অভিযানে কিন্তু আপনার 9 মাস থেকে শুরু করে কখনো 15 বছরে, কখনো 12 বছর, কখনো 10 বছর টিকার অ্যাভেলেবিলিটি এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করা হয়। এক্ষেত্রে আর মহামারীর সমস্যাটা থাকে না। তারপরে প্রতি বছর কিছু কিছু রোগী আমরা পেয়ে থাকি। কিন্তু 2020 ডিসেম্বর এবং 2021 জানুয়ারিতে সর্বশেষ গণটিকাদান কর্মসূচি হয়েছিল। এর প্রস্তুতি কিন্তু কোভিডের আগেই চলেছে। কোভিডের কারণে একটু অপেক্ষা করে 20 ডিসেম্বরে, তখনও কিন্তু এই কোভিডের কারণে অনেক শিশু তার গার্জিয়ান সহ আসেনি টিকাদান কেন্দ্রে। আর টিকাদানের কর্মীরাও কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ইতস্তত বোধ করেছে, বাড়িতে যাওয়া নিষেধ। বাড়িতে গিয়ে, আগে তো বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে করা হতো, সেটাই একটা মানে খুব অসম্পূর্ণ কাজ ছিল। তারপরে কিন্তু আর হয়নি নানা কারণে, সম্ভবত ডক্টর লেনিন কিছু কারণগুলো বলেছে। যে কারণে হোক না কেন, এই যে মানে টিকা না দেওয়া বাচ্চাদের সংখ্যা জমতে
এবং প্রতি বছরই কিছুটা হামের প্রকোপ হচ্ছে। এই যে হাম মানে এত বেশি বাচ্চা জমে গেছে, বাচ্চা এবং আমরা যে 15 বছর বলি বয়েজ অ্যান্ড গার্লস, বালক বালিকা, এটার একটা বিস্ফোরণ ঘটেছে আপনার এসে এই 26 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। এ ধরনের ঘটনা হতে পারে এটা অনুমান করেই কিন্তু এই গণটিকাদান অভিযান করার চেষ্টা করা হয়েছে। প্রতি বছর হামের টিকাদান কিন্তু দেওয়া হয়েছে, কখনো কখনো টার্গেট পুরোও করেছে। গত বছর সম্ভবত টার্গেটটা পুরো হয়নি, কম হয়েছে, বা তার আগের বছরে কম হয়েছে, কিন্তু প্রতি বছর টিকা হয়েছে। কিন্তু এই জমে থাকা তো আর কাভার হয়নি। এই জমে থাকা যারা বয়স্ক শিশু বা বয়স্ক বালক, তারা হয়তো জটিল অবস্থায় যায়নি, কিন্তু একসঙ্গে যদি অনেক মানুষ কোনো একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, ভাইরাসটা খুবই শক্তিশালী হয়ে যায়। তারা ওই ভাইরাসের বিরুদ্ধে টিকা যে প্রতিরোধের দেয়ালটা তৈরি করে, অর্থাৎ যে সমস্ত শিশু টিকা দিয়েছে তারাও কিন্তু আক্রান্ত হয়েছে। প্রতিরোধের দেয়ালটাকে এই ভাইরাসের দঙ্গল সেটাকে দুর্বল করে ফেলেছে বা ভেঙে ফেলেছে। তো সেজন্যে এখন এটার ইমিডিয়েটলি সলিউশন হচ্ছে টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে আর্জেন্ট চালু, যেটা সরকার করেছে, যদিও এখনও সবাইকে দেওয়া যায়নি। এবং গণটিকাদানটা যেটা জুনে করার কথা ছিল, সেটা এখন 20 এপ্রিল থেকে হবে। খুবই ভালো কথা। এটা একটা এটা একটা জরুরি পদক্ষেপ। আর আপনি স্বাস্থ্য ব্যবস্থার যে ইঙ্গিত, অবশ্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা সাধারণ মানুষও মনে করে হাসপাতাল এবং ডাক্তার এই দুটো ভরে দিলেই বাংলাদেশ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়ে যাবে। আপনি যদি এই সংক্রামক ব্যাধি হাসপাতালে 5000 বেড করেন এবং সেখানে 10,000 ডাক্তার আপনি না এনেন, আর হাসপাতালটা অতটুকুই থাকে, বা যদি বাড়ানো আপনি ডবল করেন, আর হামের রোগটাকে বন্ধ করার যদি কোনো পদক্ষেপ না নেন, এবং হামের লক্ষণ নিয়ে একটা শিশু যখন তার বাসা থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসবে, তাকে সেখানে ম্যানেজ করার ব্যবস্থা না করেন, সরাসরি তাকে হাসপাতালেই আসতে হয়, মানে সংক্রামক ব্যাধি হাসপাতালে, শিশু হাসপাতালে, তাহলে এই জনস্বাস্থ্য ভালো হবে এটা বলা যাবে না। হ্যাঁ, বলতে পারবো আমাদের কাছে জাহাজের মতো একটা শিপ ক্রুইজের মতো একটা বড় হাসপাতাল আছে, আমাদের এখানে 10,000 ডাক্তার চাকরি করে, এটা বলতে পারবো আমরা। যে এশিয়ার বিরাট রেল স্টেশন আমাদের কমলাপুরে আছে, কিন্তু রেল লাইনের অবস্থা খারাপ। কাজে বড় একটা হাসপাতাল বা হাজার হাজার ডাক্তারকে এক জায়গায় জড়ো করাটাই স্বাস্থ্য ব্যবস্থা ভালো লক্ষণ। এটা হচ্ছে সমস্ত রক্ত মস্তিষ্ক উঠাবার মতো। আমাকে পিরামিডের মতো যে স্বাস্থ্য ব্যবস্থা করি, একজন মানুষ যেন সামান্য অসুস্থ হলেই বা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসাটা পায়, প্রথমেই ধরা পড়লে কিন্তু এত জটিল হয় না। বা যদি মাঝারি আকার হয়, মাঝারি হাসপাতালে যাবে, উপজেলা হেলথ কমপ্লেক্সে যাবে, অক্সিজেন দিয়ে বাচ্চাকে যদি আমরা তার জটিলতা কমাই, আইসিইউতে যাওয়ার প্রয়োজন হবে না। এই স্তরভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চিন্তা না করার এটা এই সরকারের বিষয় না। যতগুলো সরকার এসছে সবাই শুধু হাসপাতাল, অপারেশন থিয়েটার, ঔষধ, ইনজেকশন, ডাক্তার, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এর পেছনে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ওই বিষয়টি সেটা না করলে কিন্তু আমাদের এরকম ক্রাইসিস আরও আসার আশঙ্কা আছে। আবার আমরা আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযুক্তি বাংলাদেশে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার প্রযুক্তি বাংলাদেশে। ডাক্তার লেলিন চৌধুরী, বিরতির আগে যেমনটা ডাক্তার মুশতাক হোসেনও বলছিলেন এই যে হাসপাতালগুলোর পরিস্থিতি নিয়ে, সেই ক্ষেত্রে আমি শুরুতেও বলছিলাম কুমিল্লা মেডিকেল হাসপাতালের একটি চিত্র, যেটি আসলে স্বাস্থ্য খাতের বাস্তব একটি চিত্র তুলে ধরেছে আমাদের সামনে। 32 শয্যার বিপরীতে 75 থেকে 80 শিশু ভর্তি, এমনকি করিডোর এবং শিশু সিঁড়িতেও দেখা গেছে চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে হাসপাতাল ভিত্তিক যে সংক্রমণ, সেটি বাড়ার কতটা শঙ্কা বা ঝুঁকি তৈরি হচ্ছে? প্রকোপ কি আরও বাড়বে বা প্রাদুর্ভাব বাড়বে, কি বলবেন? দেখুন, কোভিডের সময় আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, যখন রোগী স্রোতের মতো বাড়ে, পৃথিবীর যে কোনো দেশ সেটি হোক না কেন, আমেরিকা বা কানাডা বা ইংল্যান্ড বা জার্মান, রোগীকে হাসপাতালে ভর্তি দিয়ে শেষ করা যায় না। এই কারণেই কিন্তু প্রতিরোধযোগ্য রোগগুলোকে টিকা দিয়ে থামিয়ে দেওয়ার জন্য আজ থেকে অনেক বছর আগে, প্রায় 1960-52 বছর আগে এভাবে সারা পৃথিবীতে টিকা দেওয়া শুরু হয়েছিল। এবং টিকা দেওয়ার লাভটা কি, আমি আপনাকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলি। 2000 সনের আগে হামের কারণে যে মৃত্যুটা হতো, শুধুমাত্র টিকাদানের মধ্য দিয়ে সারা পৃথিবীতে এই মৃত্যুকে 88% কমিয়ে আনা হয়েছিল, 88% কমিয়ে আনা হয়েছিল। ভাবুন, এখন 2020 থেকে কোভিডের কারণে, টিকা বিরোধী প্রচারণার কারণে, অথবা আমাদের দেশের যে সরকারটি অন্তর্বর্তী সরকার, এদের অপরিণামদর্শী, অদূরদর্শী
এবং আত্মঘাতী সিদ্ধান্তের কারণে এটা কমতে কমতে এখন চলে এসছে প্রায় 71%। 71% বৈশ্বিকভাবে কমে এসছে। আর বাংলাদেশে টিকাদান প্রায় 58 থেকে 100%, শতভাগের কাছাকাছি ছিল, এটা নেমে আসছে 56%। এতেই বিশ্বব্যাপী হামের হামলা বা মহামারী দেখা দিচ্ছে। আমাদের পাশের দেশ ভারতে, একটু আগে আমি বলেছি আমেরিকা, কানাডাতে, এবং আরও অনেকগুলো দেশে, আফ্রিকার অনেকগুলো দেশে এই যে দেখা দিচ্ছে, তার মানে একটা ব্যাপার প্রমাণিত, হাম প্রতিরোধের জন্য প্রথমত টিকা, দ্বিতীয়ত টিকা এবং তৃতীয়ত টিকা এবং শেষ পর্যন্ত টিকা। টিকা না দিয়ে, টিকার বিপরীতে হাসপাতালের বেড সংখ্যা আপনি যতই বাড়ান না কেন, কাজ হবে না। দেখুন, ইতিমধ্যেই কিন্তু রিপোর্টেড রোগীর সংখ্যা, অর্থাৎ সরকারের কাছে রিপোর্ট এসে হাম বা হামের উপসর্গ এমন রোগীর সংখ্যা প্রায় 20,000-এ উন্নীত হয়েছে, লক্ষ্য করুন। এবং মারা গিয়েছে সরকারি হিসেবে 200 জনের মতো, প্রায় কম বেশি, আর বেসরকারি হিসেবে প্রায় 1000 খানেকের কাছাকাছি। দেখুন, এই যে 20,000-এর মতো হামের উপসর্গ নিয়ে রোগী তৈরি হয়েছে, এদের আপনি কোথায় ভর্তি করবেন? বাংলাদেশে 1,72,000-এর মতো হাসপাতালে শয্যার সংখ্যা রয়েছে। এর মধ্যে আইসিইউ, সিসিইউ, পোস্ট অপারেটিভ এগুলো বাদ দিলে কিন্তু রোগীর জন্য শয্যার সংখ্যা সেটা 1,50,000-এর মতো। যদি কয়েকদিনের মধ্যে হামে 20,000 রোগী তৈরি হয়, সামনে আগামী 1-1.5 মাসে যদি আরও এই সংখ্যক রোগী তৈরি হয়, আপনি কোথায় রাখবেন? এই কারণেই কিন্তু হাসপাতালের বেডের সংখ্যা বাড়িয়ে, ডাক্তার বা নার্সের সংখ্যা বাড়িয়ে কখনোই সংক্রামক ব্যাধিকে নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয় না, মূলত রোগের উৎসটাকে বন্ধ করা হয়। তারপরেও একটা কথা আছে, যদি এরকম ইমার্জেন্সি বা জরুরি অবস্থা তৈরি হয়, তখন আমরা করোনার সময় যেমন বলেছি, এখনও বলবো, প্রয়োজনে খুব দ্রুত কিছু ফিল্ড হাসপাতাল তৈরি করা। যেমন আমাদের অর্গানাইজড, মানে সুসংগঠিত সেনাবাহিনী, বিডিআর অথবা নেভি বা পুলিশ, আনসার, এরা এই জাতীয় যে সংগঠিত বাহিনীগুলো ফিল্ড হাসপাতাল করার ক্ষেত্রে যারা দক্ষ, তাদেরকেও কাজে লাগানো যায় রেড ক্রসের মতো সেবা দানকারী সংস্থাকেও। তো আমাদের এটি মাথায় রাখা উচিত। কিন্তু এটি দ্বিতীয়ত, প্রথমত কিন্তু টিকা, এর উপরে আমাদের জোর দিতে হবে। জোর না দিলে কিন্তু দেখেন কতগুলি ব্যাপার পৃথিবীব্যাপী ঘটে গেছে, যেখানে বৈশ্বিকভাবে টিকা পাওয়ার সংখ্যা ছিল 84%, কোভিডের পর থেকে এটি কিন্তু 71% নেমে এসছে, আর বাংলাদেশে নেমে এসছে আরও বেশি। এই বেশি নামার পেছনে আমাদের এর আগের সরকার যে, তাদের কতগুলো আত্মঘাতী সিদ্ধান্ত তো ছিল। একটি সরকার কিভাবে ভাবতে পারে শিশুদের টিকা কেনা বন্ধ করা যেতে পারে? সে কিন্তু তার নিজের খাবার কেনা বন্ধ করে নাই, নিজে রাষ্ট্রীয় খাতের টাকা নিয়ে অথর্ব একজন স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন দেওয়া বা তাকে সুবিধা দিয়ে ভাতা দিয়ে দেওয়া কিন্তু বন্ধ করে নাই। শুধুমাত্র ব্যক্তি পছন্দের কারণে একেবারেই নিষ্কর্ম মানুষকে বিভিন্ন দায়িত্ব দিয়ে যে রাষ্ট্রের অর্থ অপচয় করা হচ্ছে, সেটা কিন্তু তিনি থামান নাই। ইউনূস সাহেব টিকাটাকে থামিয়েছেন, মানে যেটাতে আমার আপনার মতো শিশুরা মারা যেতে পারে। দেখুন, শরীয়তপুরের বিয়ের 11 বছর পরে একটি দম্পতির 2টি যমজ কন্যা হয়েছে, 7 দিনের ব্যবধানে 2টি যমজ কন্যা মারা গিয়েছে। ওই বাবা মায়ের বুক ফাটা আর্তনাদের কে সান্ত্বনা দেবে? ইউনূস সাহেব? এগুলোকে আসলে তদন্তের আওতায় আনা উচিত, বিচারের আওতায় আনা উচিত। আমি দাবি করছি আপনাদের এই অনুষ্ঠানে একটি স্বাধীন, নিরপেক্ষ, উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হোক, এবং কাদের গাফলতি, অপরিণাম দূষিতার জন্য এই হত্যাকাণ্ড ঘটছে সেটি আমরাও সেই প্রত্যাশা আছি যেন বিচার এবং তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসে। আমরা ডাক্তার মোশতাক হোসেন আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে প্রায় 1/3 শিশু 9 মাস যারা আক্রান্ত হয়েছেন হামে, তাদের বয়স 9 মাসের নিচে, যারা হয়তো এখনো নিয়মিত টিকা পাওয়ার যোগ্য হয়নি। এই যে ঝুঁকিপূর্ণ একটি গ্রুপ, তাদেরকে সুরক্ষিত রাখতে আগাম টিকাদানের মতো কোনো বিকল্প কৌশল কি বাস্তবসম্মত আছে কিনা? দেখুন, বিশেষজ্ঞরা 6 মাস বয়স থেকে টিকা দেওয়াটা অনুমোদন করেছেন এই জরুরি পরিস্থিতির কারণে। আপনি আগাম টিকা দিলে টিকাটা শরীরে কাজে লাগতে হবে। এই সময় মায়ের বুকের দুধ থেকেই তারা প্রতিরক্ষাটা পেয়ে থাকে। তবে যদি মা নিজেই অপুষ্ট থাকেন, ভিটামিন এ রোগ প্রতিরোধের অন্যতম উপাদান। মার খাবারে যদি মাছ, মাংস, দুধ, ডিম, প্রাণীজ প্রোটিন না থাকে, তাহলে তো ভিটামিন এ সে পাবে না।
সেক্ষেত্রে মায়ের বুকের দুধে সেটা, তবে তারপর মায়ের বুকের দুধ চেষ্টা করে অন্যান্য খাবার থেকে মেক আপ করার। তো বাচ্চাকে খুবই মানে আপনার মানে যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন শিশুরা খাবার পায় না, মায়ের বুকের দুধও পায় না, তাদের জন্য কিছু জরুরি ব্যবস্থা আছে। আমি আশা করি না বাংলাদেশের শিশুরা সেই জায়গায় যাবে। সেটা হয়তো গাজাতে আছে, হ্যাঁ, গাজাতে, প্যালেস্টাইনে ইথিওপিয়াতে আছে, ছিল এক সময়। হ্যাঁ, সুদানে একটা জায়গা। কাজে সেটা সেরকম ব্যবস্থা আছে জরুরি পরিস্থিতিতে। কিন্তু এখন বাংলাদেশের যেই পরিস্থিতি আছে, বাচ্চারা হামে আক্রান্ত হচ্ছে 9 মাসের, যেহেতু ভাইরাস, অসংখ্য ভাইরাসের আক্রমণের মুখে ইভেন কি যারা টিকা দিয়েছে তারা কাবু হয়ে পড়েছে। তবে পাশাপাশি ভিটামিন এ খাওয়াতে হবে। টিকাদান কর্মসূচির পাশাপাশি ভিটামিন এ খাওয়ানো দরকার। এখন ভিটামিন এ আমাদের ক্যাপসুল আছে কিনা সাপ্লাইতে সেটা আমি জানি না। তবে এই ক্ষেত্রে যারা সমাজসেবী আছেন, জনপ্রতিনিধি, সরকারের সমাজ কল্যাণ বিভাগ, ধর্ম মন্ত্রণালয়, যারা মানুষের সেবা করে থাকে, তাদেরকে এই শিশুদেরকে 6 মাসের বয়সের শিশু কিন্তু ঘরের খাবার খেতে পারে, তারা যেন এই প্রাণীজ আমিষ পায়, সেটা তার ডিম কিংবা মুরগির মাংস নরম করে খাওয়ানো, যেটা আমাদের পুষ্টি যারা পাঠকর্মী তারা ভালো করে জানে, সেটা খাওয়ানোর ব্যবস্থা করা উচিত। ক্যাপসুল পেলে ভালো, তবে ক্যাপসুলটাও চাইতে আরও ভালো যে খাবারের মাধ্যমে দিতে পারে। এবং পাশাপাশি মাকে, যেই মা বুকের দুধ খাওয়াচ্ছে তারও পুষ্টিমান উন্নত করতে হবে। এবং এই পাশাপাশি যারা তো রোগী আছে বাড়িতে, যারা ভবিষ্যৎ মা হবে, এখন গর্ভবতী নারী, তারা সবাই পাচ্ছে কেন, এটা হচ্ছে বিশেষ করে আমাদের দেখতে হবে যে প্রান্তিক পরিবার, প্রান্তিক মানুষদের দিকে সমস্যাটার কেন্দ্রীভূত। যে বাচ্চারা কমপ্লিকেশন নিয়ে হাসপাতালে আসছে, ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, সবাই হচ্ছে আপনার প্রান্তিক পরিবারের, নিম্ন আয়ের পরিবারের মানুষ, যারা তাদের জীবন জীবিকার সংগ্রামের কারণেই বোঝা সত্ত্বেও তার বাচ্চার জ্বর হয়েছে, সে অপেক্ষা করে যে জ্বর ভালো হয়ে যাবে। কারণ সে যদি তার বাচ্চাকে নিয়ে বাবা মা সহ দুজনে হাসপাতালে যায়, সেই গাড়ি ভাড়াটাও তার খরচ বহন করতে পারে না। তার বাচ্চাকে ওই দিনে সে রোজগার করতে পারবে না, সেটা তো তার হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। কাজে সামাজিক সহায়তা যদি আপনি দেন, কোন শিশুর মা চায় না তার শিশুরা বেঁচে থাকুক? আমরা যে বলি যে মানুষ সচেতন না, এই কথাটা আমি মানি না। এই হাম তো কোনো অজানা রোগ না, হতে পারে কোভিড একটা নতুন রোগ, কেউ অতিরিক্ত ভয় পেয়েছে, কেউ একেবারে পাত্তাই দেয়নি। কিন্তু যুগে যুগে হাম একটা মানে পুরাতন রোগ। এবং এখন দরিদ্র পরিবারের শিশু মানে মায়েরাও উদ্বিগ্ন, কিন্তু তাকে যদি আপনি সামাজিক সহায়তা না দেন, সে অপেক্ষা করে যে বাচ্চাটা ভালো হয়ে যাবে, সে আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া চায়। কিন্তু যখন যে দেখে বাচ্চাটা একেবারে অজ্ঞান হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, কথা বলতে পারছে না, তখন সে ঘটি মাটি বিক্রি করে এই শিশুকে নিয়ে বাবা মা দুজনে সোজা ঢাকার দিকে রওনা করে। কারণ যারে এইটি শিশুর চিকিৎসা তার জেলা হাসপাতালে হবে না, এবং জেলা হাসপাতালও তারা ঝুঁকি নিতে চায় না, তারা সোজা বলে যে আপনি ঢাকায় চলে যান। কারণ তারা তো এই শিশুকে আইসিইউতে দিতে পারবে না, বা অন্য কোনো যে জীবন রক্ষাকারী বিষয় ইকুইপমেন্টস আমাদের অনেক জেলা হাসপাতালে নেই। কাজে এই জন্যই আপনার মানে শেষ সময়ে এই মায়েরা বা বাবারা শিশুকে নিয়ে আসছে সংক্রামক ব্যাধি হাসপাতালে, শিশু হাসপাতালে, এইটা তাদের অসচেতনতার কোনো কারণে হচ্ছে না, তাদের আর্থসামাজিক যে তাদের যে সে শিকলে বাধা, সেই কারণে তারা আসতে পারছে না। এখানে আমি একটা উদাহরণ দিই। দেখুন, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আপনার 10 নম্বর সিগন্যাল দিলে ঘূর্ণিঝড় হবে বঙ্গোপসাগরে, তারপরে দেখে জেলেরা মাছ ধরতে যাচ্ছে। তারা কি অসচেতন? তারা সার্ভে করলো, সেই জেলেরা হচ্ছে মানে প্রতিদিন সে মজুরি পায়, সে মালিকের ট্রলার নিয়ে যদি ওই দিনটা না যায়, রাত্রেবেলা ঝড় হলো না, সকালবেলা দেখা যাচ্ছে শান্ত, ভাবছে যে ঘূর্ণিঝড়টা রাত্রেই আসতে পারে, আমি একটু ট্রিপ মেরে আসি, তাহলে আমার আজকের যে চাল সেই চালটা পাবো। তখন সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, যদি এই ঘূর্ণিঝড়ের সিগন্যালের কারণে কোনো জেলে কাজ বন্ধ রাখতো, তাকে প্রতিদিন চাল দেওয়া হবে, অর্থাৎ সে বসে তার জন্য ইনকামটা লস না হয়। আরেকটু উদাহরণ দিই, যে ঘূর্ণিঝড়ে সাইক্লোন শেল্টার করা হলো, অনেক ভালো, দেখা যায় দরিদ্র পরিবারের লোকেরা সাইক্লোন শেল্টারে আসছে না। কী ব্যাপার? সার্ভে করে দেখা গেল যে দরিদ্র পরিবারের জীবিকার সম্বল হচ্ছে গরু, ছাগল, বাছুর, হাঁস, মুরগি।
সাইক্লোন শেল্টারে তো ওগুলো নিয়ে যাওয়া নিষেধ। জি তখন অ্যালাউ করা হলো যে সাইক্লোন শেল্টারের নিচতলাটা বা কোনো একটা ফ্লোর যে এরা গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আসতে পারবে। তখন দেখা গেলো ধনী এবং গরিব সবাই কিন্তু সাইক্লোন শেল্টারে আসছে। সামাজিক সহায়তা এইটা আমাদের স্বাস্থ্যের দুর্যোগের জন্য কিন্তু আমাদের এই দিকটা দেখতে হবে। জি। শুধু অসচেতন বলে দায়ভারটা গরিব মানুষের ঘাড়ে চাপিয়ে দিলে কিন্তু আপনি সমাধানটা করতে পারবেন না। নিশ্চয়ই। আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আবার ফিরবো আলোচনায়। প্রযত্ন বাংলাদেশে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার প্রযত্ন বাংলাদেশে। ডাক্তার লেনিন চৌধুরী, চিকিৎসকরা বলছেন টিকা নেওয়ার পরেও কিছু শিশু আক্রান্ত হচ্ছে, সেই ক্ষেত্রে এর মূল কারণ কি এবং এখানে কি আসলে টিকা সংরক্ষণ প্রয়োগ বা ডোজিংয়ে কোনো ত্রুটি বা সমস্যা ছিল কিনা, কি বলবেন? যে টিকা নেওয়ার পরে শিশুর শরীরে হামের মতো কিছু উপসর্গ দেখা দিতে পারে, কিন্তু সেটা মৃদু, কখনোই জীবনঘাতী হবে না। এর কারণ হচ্ছে হামের টিকা সেটি হামের ভাইরাসকে এক ধরনের পদ্ধতিগত ভাবে অকার্যকর করা হয়। শরীরে গেলে প্রবেশ করলে এই ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। কিন্তু কিছু কিছু শিশুর শরীরে অতি সংবেদনশীলতা থাকার কারণে হামের মতো উপসর্গ দেখা দিতে পারে। এটা মোটেই বিচলিত হওয়ার কারণ না, এবং এটা নিয়ে দুঃস্বপ্নেও মৃত্যুর মতো ভাবনা ভাবার দরকার নেই। কিন্তু ঝামেলাটা অন্য জায়গায় হয়েছে, সেটা হচ্ছে পৃথিবীব্যাপী কিছু বিষয় দেখা যাচ্ছে। যেমন 9 মাসের কম বয়সে তো হামে আক্রান্ত হওয়ার কথা ছিল না, কারণ শিশু মাতৃগর্ভে থেকে যে ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে সেটি 6 মাস পর্যন্ত শতভাগ প্রতিরোধ ক্ষমতা দেয়। 6 মাস থেকে পরবর্তী 6 মাস অর্থাৎ 6 থেকে 12 মাস পর্যন্ত এই প্রতিরোধ ক্ষমতাটা ধীরে ধীরে কমতে থাকে। এর আগে পৃথিবীব্যাপী পরিসংখ্যানে বা স্টাডিতে দেখা গিয়েছিল যে 9 মাস পর্যন্ত যে প্রতিরোধ ক্ষমতা শিশুর শরীরে থাকে, ওই প্রতিরোধ ক্ষমতা দিয়েই হামকে প্রতিরোধ করা যায়। এই কারণে কিন্তু 9 মাস বয়সে শিশুকে প্রথম টিকাদানের কথাটা ঠিক করা হয়েছিল। কিন্তু সম্প্রতি শুধু বাংলাদেশে না, ইউএসএ বা কানাডা বা ভারতে দেখা যাচ্ছে যে 9 মাসের আগের শিশুরাও আক্রান্ত হচ্ছে। তাহলে দুটো প্রশ্ন দাঁড়াচ্ছে। একটা হচ্ছে যে তাহলে কি হামের টিকার কার্যকারিতা কমে যাচ্ছে? বেশ কয়েকটি গবেষণা করা হয়েছে এর উপরে, সেখানে দেখা গিয়েছে হামের টিকার কার্যকারিতা কমেনি। দ্বিতীয় প্রশ্নটা সামনে আসে, তাহলে কি হামের যে ভাইরাস, মিজলস ভাইরাস, এটি কি তার চরিত্র বদল করেছে কিংবা ভেরিয়েন্ট থাকে? হ্যাঁ, ভেরিয়েন্ট। এর আগে বলা হতো যে হামের ভাইরাস এটি কোনো ভেরিয়েন্ট হয় না, একটাই থাকে, এবং এটির চরিত্রেও গত অনেক বছর 60-70 বছরে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কিন্তু বিজ্ঞান একটি জিনিস মনে করে, গত 60-70 বছরে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে যে এখন পরিবর্তন হবে না এমন তো না। এ কারণে এই বিষয়টিকে সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞগণ অত্যন্ত জোর দিয়ে দেখছেন যে এটি কেন হলো। আরেকটা ব্যাপার যে প্রতিরোধ ক্ষমতা। কোভিডের সময় মানুষের জীবনযাত্রা একটা বড় পরিবর্তন এসেছিল। তারা ঘরে আবদ্ধ বেশি থেকেছে, বাইরে প্রকৃতির সাথে, সূর্যালোকের সাথে, মুক্ত বাতাসের সাথে তাদের শরীরের যে মিথস্ক্রিয়া সেটি হয়নি। এতে প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে কিনা এই ব্যাপারটাকেও বিবেচনায় আনা হচ্ছে। কোভিডের সময়, কোভিডের পরে ইউক্রেন যুদ্ধ এবং সম্প্রতি ইরানের উপরে কয়েকটি দেশের, আমেরিকা ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে বৈশ্বিক অর্থনীতি কিন্তু একটি টান পড়েছে। এতেও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির ঘাটতি হয়েছে। এই পুষ্টির ঘাটতির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে মিজলসের মতো সংক্রামক ব্যাধিকে উৎসাহিত করছে কিনা, প্রকোপ বাড়াচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু বিবেচনায় রয়েছে। সব মিলে এখন যেটা সম্ভবত সময় এসে বৈজ্ঞানিকভাবে হামকে নিয়ে, হামের ভাইরাসকে নিয়ে আবার কিছু গবেষণা করা। এটা না হলে কিন্তু আমরা শতভাগ যে ঘুমিয়ে থাকবো টিকা দিয়ে, সেটাও কিন্তু হবে না। কারণ ইতিমধ্যে আমরা এমনও পেয়েছি 5 মাসের বাচ্চা, এমনকি একটি নবজাতকও কিন্তু হামের
আক্রান্ত হয়েছে। সেটাই তো বলছিলাম। সব বিষয়গুলো একটু আলোচনায় আনা দরকার। জি, ডাক্তার মোশতাক হোসেন, ইমিউনিটি নিয়ে ডাক্তার লেলিন চৌধুরী কথা বলছিলেন। স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছেন 2018 সালের পর তেমন কোনো বড় হামের টিকাদান ক্যাম্পেইন হয়নি। সেক্ষেত্রে জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় এত দীর্ঘ সময়ে যে টিকাদান ক্যাম্পেইন না হওয়া, এটি আসলে কিভাবে ইমিউনিটি গ্যাপ তৈরি করা হয়, এবং এই ইমিউনিটি গ্যাপই কি তাহলে এখন যে প্রাদুর্ভাব হামের সেটির মূল চালিকা শক্তি কিনা, কি মনে করছেন? হ্যাঁ, আমি তো আগে বলেছি যে প্রতি বছর টিকাদান যদি আমরা করে থাকি, তারপরেও কিছু কিছু বাচ্চা এর বাইরে থেকে যায়। জি, সেটা কভার করার জন্য আওতায় আনার জন্য 9 মাস থেকে শুরু করে ইভেন 15 বছর পর্যন্ত টিকা দেওয়া হয়। সেটা 2020 সালে খুব একটা হয়নি। 20 সালে অভিযান হয়েছিল, কিন্তু আমার মনে হয় কাভারেজ খুব সফল হয়েছে বলে মনে করা যাবে না, কারণ আংশিক হয়েছে, কোভিড ছিল। তো সেটা একদিক দিয়ে ঠিকই যে ওই অভিযানটা হয়নি, কিন্তু প্রতি বছর টিকা দেওয়া হয়েছে সেটা। তো এই টিকা একটা বড় বিষয়, কিন্তু আমরা দেখছি যে যারা এই প্রান্তিক মানুষ, তাদের দিকে আমাদের নজর দিতে হবে। তাদের ইমিউনিটি নানা কারণেই, একটা হচ্ছে তাদের পুষ্টি, যথেষ্ট পুষ্টি তারা পাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে তাদের যে অস্বাস্থ্যকর পরিবেশ, সংক্রামক ব্যাধি, তাদের প্রায় সারা বছরই সেসব বাচ্চাদের শ্বাসতন্ত্রের সংক্রমণ থাকে, ডায়রিয়া থাকে, চর্মরোগ থাকে, চোখের অসুখ থাকে। এগুলো কিন্তু শরীরের ইমিউনিটি অনেক কমিয়ে দেয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ফেলে, এবং পুষ্টি যেটা তারা গ্রহণ করে কষ্টে সেটাও কিন্তু এটা নষ্ট হয়। কৃমি সংক্রমণে আপনার পুষ্টি খেয়ে ফেলে, কৃমি ভাগ বসায়। কাজে এই প্রান্তিক শিশুদের জন্য একটা আমাদের সামগ্রিক চিন্তাভাবনা এবং কর্মসূচি আছে, কিছু কর্মসূচি সরকারের আছে বা বিভিন্ন এনজিওদের আছে। সেটা হচ্ছে পাইলট বা পরীক্ষা কিছু কিছু এলাকাতে। এটা কিন্তু আমাদের দরকার, এবং শিশুর স্বাস্থ্যের যদি ভালো করতে হয় তাহলে আমাদেরকে মায়ের স্বাস্থ্য ঠিক করতে হবে। গর্ভবতী নারীর স্বাস্থ্য যদি ভালো করতে হয়, যখন ওই মেয়েটা বালিকা থেকে সে বয়সন্ধিকাল পার হয়, তখন তার স্বাস্থ্যের দিকে দেখতে হবে। অর্থাৎ একেবারে আমরা বলি জীবনচক্রব্যাপী একটা ব্যবস্থা, লাইফ সাইকেল অ্যাপ্রোচ। সেটা করতে গেলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভিত্তিটা হতে হবে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্নয়ন। চিকিৎসা হবে তার হৃৎপিণ্ড, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি হৃৎপিণ্ড করলাম কিন্তু মস্তিষ্ক ঠিক করলাম না, আমার যকৃত, আমার ঠিক করলাম না, কিডনি, লিভার, পা, হাত। কাজেই সেগুলো একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষের স্বাস্থ্য উন্নয়ন যদি আমি করি তাহলে রোগ কমে যাবে। রোগ প্রতিরোধের ব্যবস্থা যদি করি, জরুরি রোগী কমে যাবে। একদিকে মানুষ সুস্বাস্থ্য জনসাধারণ গড়ে উঠবে, একদিকে আমাদের হাসপাতালের পিরামিড আকারে চরিত্রটা হবে। সবচেয়ে উপরে থাকবে বিশেষায়িত হাসপাতাল, যার সংখ্যা হবে সবচেয়ে কম, তার চেয়ে বেশি হবে তার পরবর্তী ধাপে দ্বিতীয় সেকেন্ডারি হাসপাতাল, সবচেয়ে বেশি হবে আমাদের প্রাথমিক হাসপাতাল। এইভাবে যদি আমরা চিন্তা না করি তাহলে কিন্তু আমরা এইরকম বারবার ঘটনা ঘটবে, এবং এক মন্ত্রী আগের সরকারকে দোষ দেবে, এতে সমাধানটা হবে না। আরেকটা কথা আমি বলছি আপনাদের এই অনুষ্ঠানের সুযোগে, দেখুন এরকম স্বাস্থ্যের জরুরি অবস্থা আসতে পারে। আপনি আগে থেকেই এই বিষয়ে, হাসপাতালগুলোকে তো আপনি ডাক্তার দিয়ে ভরে রাখতে পারেন না, বা বেডের সংখ্যা আগে থেকেই সংক্রমক ব্যাধি হাসপাতালে 5000 বেড করতে পারবেন না। তাহলে এমন একটা ব্যবস্থা নিতে হবে যেন, যদি রোগীর সংখ্যা বেশি আসে, ডক্টর লেলিন বলছিলেন যে এরকম স্বাস্থ্য দুর্যোগের অন্যতম নির্দেশক হচ্ছে যে ক্যাপাসিটি যেটা, তার চেয়ে বেশি রোগী চলে আসে, স্বাস্থ্য ব্যবস্থা সামাল দিতে পারে না। আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু আমি যেটি আগে উদাহরণ দিলাম, একটা ব্যবস্থা আছে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার, যে যদি বন্যার পানি এত ইঞ্চির উপরে উঠে যায় মানে হার্ডিঞ্জ ব্রিজে বা মেঘনা ব্রিজে, তখনই এটা বন্যার পূর্বাভাস। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন দপ্তর কাজ শুরু করে, বা 10 নম্বর সিগন্যাল যদি হয় বঙ্গোপসাগরে, স্বয়ংক্রিয়ভাবে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ 35-36 মন্ত্রণালয় কাজ শুরু করে। স্বাস্থ্যের দুর্যোগে এরকম স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি হওয়া দরকার। এগুলো খসড়া কিন্তু আমি নিজেও করেছি, এই দলিলগুলো আছে, এগুলো খুলেও দেখছে না। জি, আমরা সেই প্রত্যাশা আছি যেমন খুব তাড়াতাড়ি আসলে এই প্রাদুর্ভাব কমে যায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রজাতে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন।